ক্লাস নিত না। এতে সমস্যা হলো কি যে এখন আপনারা ফেল করার পাশ করার চিন্তা করছেন কেন? মাস্টার্সে লেখাপড়া করে ইউনিভার্সিটিতে অন্তত পাশ করার তো চিন্তা করে না কেউ, আমরা কখনো শুনিনি। আপনাদের এখানে যারা ক্লাস নেই সবাই ইউনিভার্সিটির টিচারে ক্লাস নেই, এটা মনে রাখতে হবে। আপনারা ক্লাসগুলো ফলো করবেন, স্যাররা যা বলে সেটা আপনারা শুনবেন। পাস করার জন্য তো ক্লাস করা লাগে না, লাগে? আমার তো মনে হয় না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাসে যদি কেউ অ্যাটেন্ড করে তাহলে তো নরমালি সে 50% নাম্বার পায়। সব থেকে কঠিন হচ্ছে ফেল করা, আর হচ্ছে এ প্লাস পাওয়াটা একটু কঠিন, এই তো। আপনাদের যে সকল শিক্ষকরা ক্লাস নিচ্ছেন এখানে মনে রাখতে হবে এটা কলেজের কোনো শিক্ষক না। এই সকল শিক্ষকরাই কিন্তু প্রত্যেকটা কোর্সের কিন্তু প্রশ্ন করবেন, হয়তো অন্য বিশ্ববিদ্যালয়ে একজন করবেন, দুজন প্রশ্ন করবেন, এটা আপনাদের মনে রাখতে হবে। এত হতাশ হলে তো আর মাস্টার্স করে লাভ কি? আর যদি মনে হয় শুধু একটা সার্টিফিকেট নিতে আসলাম তাহলে লেখাপড়া বাদ দেওয়া ভালো। আপনারা ওগুলো 2 নম্বর কথা হচ্ছে যে আমরা মাঠ পর্যায়ে প্রোগ্রাম গুলো তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়ার অনেক কারণ আছে। সেটা হলো যে ওখানে কোনো ক্লাস হয় না, অনেক সময় আমরা দেখেছি ঠিক মতো ক্লাস নেয় না, আবার কি পড়ে তার সাথে অনেক সময় স্টুডেন্ট বঞ্চিত হতো। আমরা হলাম ঢাকা পড়াতাম আর মাঠে অন্যরা অন্য কিছু পড়াচ্ছে, এই জন্য তো। আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, যে সকল শিক্ষকরা ক্লাস নিচ্ছে আপনারা সবাই নিয়মিত ক্লাস করবেন, ক্লাস ফলো করবেন। এবং আমি আপনাদের প্রথমে বলেছিলাম শুধু এই ক্লাস না, প্রত্যেকটা ক্লাসে আপনারা একটু নোট ডাউন করে রাখবেন কি কি পড়াচ্ছে, এই তো, আর কিছু না। যাই হোক, আমরা তাহলে যেটা ছিলাম বাংলা ভাষার উদ্ভব ও বিকাশে, আমরা গতদিনে কালগত অবস্থা এবং নিদর্শন, তাই তো, এই যে আমাদের যে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্যর যে সকল যে কালগত সীমা, যোগ্যত নাম এবং নিদর্শন, নিদর্শন বলতে ওই কালে কি কি রচনা আমরা পেয়েছি, এইটা এইগুলো পাওয়া গেছে। এখন আমরা যেটা যাব, তাহলে এবারে 81 থেকে আমরা এখন শুরু করব যে বাংলায় আর্যীকরণের সঙ্গে সঙ্গে সংস্কৃতকরণের প্রচেষ্টা চলেছিল। মনে রাখতে হবে ভাষা কিন্তু পৃথিবীর এমন কোন ভাষা জানা নেই যে সে শুধু একা চলে। ভাষা হচ্ছে সংস্কৃতি বহন করে, যেটাকে বলে কালচার, বহন করে ভাষা। সেই জন্য আগেকার জামানায় এখনো চলছে যে ভাষার হলো যে প্রাধান্য, ভাষাটাকে যদি ক্যাপিটাল করা যায় তাহলে সবকিছু হাতের মুঠোয় আসে। আর্যদের যে একটা কালচার ছিল, নিশ্চয়ই এই এলাকায় যারা বসতি স্থাপন আগে পূর্ব থেকে ছিলেন তাদের কালচার এবং ভাষা এক ছিল না। সেজন্যই বলা হচ্ছে যে বাংলাতে আর্যীকরণের সাথে সাথে সংস্কৃতকরণের প্রচেষ্টা চলেছিল। সেজন্য বাংলাদেশের তৎকালীন স্মৃতি সংহিতা, বেদ, পুরাণ, তন্ত্রমন্ত্র সবকিছুই সংস্কৃত ভাষায় চর্চা হতো। সংস্কৃত ভাষা কেন? কারণ হচ্ছে সংস্কৃত ভাষাটা কি আপনারা একটু নোট ডাউন করে রাখেন। আমি একদিন একটা ক্লাসে সংস্কৃত ভাষা কাকে বলে এটা আমি একটু ভালো করে বলে দেবো, আর এটা আপনাদের আমার কাছ থেকে আপনারা নিয়ে নিবেন আর কি।
যে সংস্কৃত ভাষা কিন্তু বহুকাল পরে, পাণিনি কখনো সংস্কৃত ভাষা বলেননি। তার বহুকাল পরে কালিদাস বলেছিলেন সংস্কৃত ভাষা, অর্থাৎ যেটা পাণিনির ব্যাকরণ অনুসরণ করে যে ভাষা লেখা, মূল ভাষা যেটা ঋগ্বেদের ভাষা, সেটাকেই বহুকাল পরে সংস্কৃত কবি কালিদাস তিনি সংস্কৃত শব্দটি বলেছিলেন। এটা পাণিনি কখনোই বলেন নাই, এটা বহুকাল পরের কথা। তাহলে পরে সংস্কৃত যেহেতু সেকালের আর্যদের যেটা লিখিত ভাষা সংস্কৃত ছিল, সেই সংস্কৃত ভাষাতেই কিন্তু স্মৃতি সংহিতা, বেদ, পুরাণ, তন্ত্র মন্ত্র এগুলো কিন্তু সংস্কৃত ভাষায় চর্চা হতো। এমনকি জয়দেবের গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। তাছাড়া বাংলার মুসলমান শাসকদের কারো ভাষায় বাংলা ছিল না, কারণ এই কথাগুলো আমরা এক লাইনের মধ্যে যেগুলো বললাম, এটা হচ্ছে প্রাচীন ভারতের কথা। এই যে আপনার হিন্দু কালের কথা, সোজা বাংলায়, প্রাচীন কাল হিন্দু ভারতের কাল। তখন এই যে ঋগ্বেদের পাশাপাশি স্মৃতি সংহিতা, বেদ, যে পুরাণ, তন্ত্র মন্ত্র, এই যে সংস্কৃত চর্চাটা আমরা প্রাচীন ভারতের কে দেখি। আমরা এরপরে আমরা মধ্যযুগে আসবো। খুব অল্প কথাই, মধ্যযুগে কারা আসলো? মুসলমান শাসকরা তো আসলো। এখন মুসলমান শাসকরা দেখবো তারা কি বাঙালি ছিল কিনা। আমরা প্রাচীন ভারতে দেখলাম না, তারা কেউই বাঙালি ছিল না। আর্যরা আর্য ভাষা গ্রহণ করে বাংলা ভাষার উৎপত্তি হওয়া এক জিনিস, আর সাহিত্যের ভাষা সেটা কিন্তু আলাদা। তখন সংস্কৃত চর্চাই হয়েছিল। তাহলে পরে বাংলার মুসলমান শাসকদের কারো ভাষায় কিন্তু বাংলা ছিল না। তাদের ধর্মীয় ভাষা ছিল কি? আরবি, এবং রাষ্ট্রভাষা ছিল ফার্সি। বলে রাখা ভালো যে বাংলায় কোন আরবরা কিন্তু বাংলায় শাসন করতে আসে নাই, এসেছিল তুর্কিরা। তাহলে তুর্কিদের তো ভাষা আছে না, টার্কি ভাষা আছে না, ছিল তো, রাইট? এখন মনে রাখতে হবে যে তুরস্ক যখন ইরান আক্রমণ করে, এবং ইরানও কিন্তু আর্যদেরই এক আর্য ছিল, তারাও পৌত্তলিক ছিল। ইরান যখন দখল করে, তখন দেখে যে ইরানের যে ভাষা তাদের নিজের ভাষার থেকে ভালো, ফার্সি ভাষাটা ভালো। এইখানে তুরস্ক সামরিক ভাবে জিতলেও ভাষাগত ভাবে কিন্তু হেরেছে। সেজন্য তারা যেখানেই তারা গেছে, রাষ্ট্রভাষা বা আদার্স ভাষাগুলো তারা ফার্সি রেখেছে। তুর্কিরা নিজের বাসা বাড়িতে কিন্তু তুর্কি ভাষাতেই কথা বলতেন, কিন্তু তাদের রাজভাষা সেটা ফার্সি করেছিল। অর্থাৎ বাংলায় আমরা দেখি এই যে দীর্ঘকাল মুসলিম শাসন ছিল, সেখানে কিন্তু বাংলা কোনো রাষ্ট্রভাষা ছিল না, ছিল হলো ফার্সি ভাষা, রাজভাষা। আর কি ছিল? সংস্কৃত ভাষা। আর কি? সংস্কৃত ভাষা চর্চা তো আগে থেকে ছিল। আর মুসলমান আর কি? আরবি ছিল। আরবি ছিল কি? ধর্মীয় ভাষা। আমরা দেখছি বাংলা ভাষার অবস্থানটা কোথায়, এটা হলো আমরা খুঁজছি। তাহলে হিন্দু আমলে আমরা দেখলাম অবহেলিত। এখন মুসলমানরা বা শাসকের সময়ে বা বাংলা কখন মোটামুটি একটু সুবিধা করলো?
বা কখন বাংলার গঠনটা আসলো সেটা আমরা একটু দেখবো অল্প কথায়। হিন্দু আমলে অবহেলিত ও ঘৃণিত বাংলা ভাষাকে মুসলমান শাসকগণ মর্যাদা দান করেন। আর্যরা এই অঞ্চলের ভাষাকে খুবই ঘৃণা করতো, তাই তো আমরা এর আগে পড়েছি। অর্থাৎ তারা এই ভাষাকে ঘৃণা করতেন। আর আপনাদেরকে বলে দিই, এই যে উপস্থিত হয়েছেন আপনার সম্ভবত 56, আশা করছি আপনারাই ভালো রেজাল্ট করবেন। যারা ক্লাসে ঢোকে নাই তাদের ভালো রেজাল্ট করা তো দূরে থাক, পাশ করার সম্ভাবনাও ক্ষীণ, এটা বলে দিলাম। কোনো ছাড় কারোরে দেয়া হবে না। আপনাদের বন্ধুদেরকে ক্লিয়ার করে দেবেন, কোনো ছাড় নেই মাস্টার্সে। সেই জন্য ইউনিভার্সিটি মাস্টার্সটা হাতের মুঠোয় নিয়েছে। আর যেখানে সেখানে তো পরীক্ষা নেওয়া হবে না। তা আপনারা যারা আছেন মাশাআল্লাহ ভালো, আর যারা আসেন না, থাকেন না, তাদের কপাল আরো ভালো যে তারা যুগে যুগে ইউনিভার্সিটিতে পড়বে। সার্টিফিকেটের সম্ভাবনা আছে বলে অন্তত আমার মনে হয় না, বলে দিলাম আর কি। ক্লাসে উপস্থিতি কোনো মার্সি করা হবে না কারোরই। আমি মনে করব আমাদের এই কয়টা স্টুডেন্ট, আর আমি এখানে এই আমাদের যারা সিআর আছো না তোমরা কয়েকজন, সিআর আছে তো? সিআর কে কে বসে? জি স্যার, আমি আছি। তোমরা এটা কাজ করবা, ওই যে ওই শর্ট স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি এগুলো প্রিন্ট করে রেখে দেব। যখন ভাইবা পরীক্ষা হবে, আদার্স পরীক্ষা হবে, তখন তাদেরকে তাদের ব্যবস্থা হবে আর কি। জি স্যার। জি স্যার। আমি সবগুলা স্ক্রিনশট রেখে দেব, আমাকে পাঠাবা, আমি এগুলো প্রিন্ট রাখবো। কত নাম্বার হাতে আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জি স্যার। তাহলে পরে আমরা দেখি মুসলমান শাসকদের অবলম্বিত উদার নীতির ফলে নিম্ন শ্রেণীর হিন্দুদের নিকট শিক্ষার দ্বার উন্মুক্ত হয় এবং তারা বাংলা সাহিত্যে অবদান রাখার সুযোগ পায়। আমরা এখন দেখব যে বাংলা ভাষার চর্চাটা কখন থেকে মোটামুটি শুরু হলো, এটা আমরা একটু দেখি। আমরা এখন 82 তে গেলাম, পৃষ্ঠা 82, আপনাদের কাছে নিশ্চয়ই সবার বই আছে। বাংলাদেশের যে প্রাচীন যে ভূখণ্ডগত অবস্থার সাথে বর্তমান অবস্থার কিন্তু কোনো মিল নেই। প্রাচীন কালে বাংলাদেশের যেটা অখণ্ড ভূমি ছিল সেটা বোধ করে আপনারা জানেন, যে মোটামুটি উত্তরে ছিল হিমালয়, নেপাল, সিকিম ও ভুটান, আর উত্তর পূর্ব দিকে ছিল হলো ব্রহ্মপুত্র নদ ও উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারবঙ্গ পর্যন্ত ভাগীরথীর উত্তর, ভাগীরথী তো ওই যে আপনারা জানেন যেটা পশ্চিম বাংলার মধ্যে ভাগীরথী অর্থাৎ গঙ্গার যে শাখা, একটা পদ্মা আর একটা ভাগীরথী, সেটাই বলা হচ্ছে। ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জৈতিন, ত্রিপুরা, চট্টগ্রাম, এই হচ্ছে মোটামুটি, আর হলো দক্ষিণে এই যে বঙ্গোপসাগর। মোটামুটি এর ভিতরেই হলো বাংলার যে স্থানিক যে বিষয় এখানেই ছিল। এখন বর্তমানে বাংলাদেশের যেটা সীমারেখা আমরা দেখি বাংলার, এটা কিন্তু অনেকাংশেই ঔপনিবেশিক শাসকদের দ্বারা কিন্তু খণ্ডিত এবং নির্ণীত। অবশ্য বাংলা ভাষা চর্চার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আবার বিদেশিদের অবদান কিন্তু ফেলে দেওয়া যায় না। কারণটা কি? কারণ হলো কি,
যে আমরা দেখি পর্তুগিজ ও ইংরেজ পণ্ডিতগণ ধর্ম প্রচার ও শাসন কার্য সুদৃঢ় করার জন্য বাংলা ভাষা চর্চায় আগ্রহী হন। এর কারণটা কি? কারণটা হচ্ছে তারা নিজেরা, এই মারিয়াম মারিয়াম আপনি মিউট করে নেন। আর আপনারা ক্লাসের সময় অত কথা বলার কি বা দরকার, কতটুকু নেবে ক্লাস হয়? এই ভীষ্মদেব, ভীষ্ম, আমদানি লোক, তো তাহলে পারে যে তারা যেটা করলো, ধর্ম প্রচার করতে গেলে কি লাগে? আপনি যার ভাষা বোঝেন না, যদি আপনি কারোর ভাষা না বোঝেন, আপনার ভাষা যদি সে না বোঝে, তাহলে তাকে আপনি বোঝাবেন কেমন করে? তো সেজন্য আমরা দেখি পর্তুগিজ এবং ইংরেজরা ধর্ম প্রচার করার জন্য বা শাসন কার্য পরিচালনার জন্য যখন বাংলায় আসে, বিশেষ করে ইংরেজরা শাসন কার্য, আর তারা তো ব্যবসা বাণিজ্য, আদার যারা পর্তুগিজ ছিল এবং খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য তারা কিন্তু বাংলা শিখেছিল। তাদের বাংলা শেখার কারণ হলো যে ধর্ম প্রচার এবং ব্যবসা বাণিজ্য, আর ইংরেজদের একসাথে সবকিছুই। তারা তবে এই কাজের জন্য পরোক্ষভাবে কিন্তু বাংলা ভাষার উন্নয়ন হয়েছিল। ইংরেজ পণ্ডিত আমরা দেখি উইলিয়াম কেরির উদ্যোগে 1800 খ্রিস্টাব্দে 10 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন, এবং একই খ্রিস্টাব্দের মে মাসে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ। এই দুই প্রতিষ্ঠান বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে বিদেশের উদ্দেশ্য ভিন্ন থাকার পাশাপাশি শুধুমাত্র কিন্তু বিদেশিরাই বাংলাকে ঘৃণার চোখে দেখে নাই, বাঙালিরা দেখেছে তার থেকেও বেশি। সে প্রমাণটা আমরা একটু দেখি। বাঙালিদের অবস্থা কিন্তু সারা জীবন একই রকম আছে, এই জাতির অবস্থা। সেটা আমরা যদি দেখি যে ফোর্ট উইলিয়াম কলেজের যুগ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ধর্মীয় গ্রন্থাদি বাংলা ভাষায় অনুবাদের কিন্তু বিরোধিতা করেছিলেন। এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার একটু ইংরেজি জানতো না, সংস্কৃত ভাষার বাঙালি পণ্ডিত এবং ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান গুরু এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি বাঙালি হলেও সংস্কৃত ভাষার পণ্ডিত। এবং রামমোহন রায় আমরা জানি তিনি আধুনিক, অতি আধুনিক মানুষ, এবং ভারতবর্ষের মুসলমান বিশেষ করে হিন্দুদের বা বাংলা ভাষার জন্য তার অবদান এবং সতীদাহ প্রথা বিলোপের জন্য তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তিনি ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। তাহলে আমরা দেখি যে রামমোহন রায়ও মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রতি অনীহা প্রকাশ করেছেন। আপনারা জানেন রামমোহন রায় স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি গ্রিক জানতেন, আরবি জানতেন, ফার্সি জানতেন, ইংরেজি তো জানতেনই, অর্থাৎ উনি অনেকগুলো ভাষা জানতেন। তবে উনি কিন্তু স্বশিক্ষিত ছিলেন, অর্থাৎ নিজে নিজে শিখেছিলেন। এই ব্যাপারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গদর্শনের সূচনায় বাঙালিদের বাংলা ভাষার প্রতি কিছু কথা বলেছেন। আপনাকে পড়ে নিতে পারবেন নাকি? কি বলেছে বঙ্কিমচন্দ্র? বঙ্কিমচন্দ্র অবজ্ঞা যেটা সেটা বলেছেন। সেখানে লেখা হলো যে তিনি বলছেন, লেখাপড়ার কথা তো দূরে থাক, এখন নব্য সম্প্রদায়ের মধ্যে কোনো কাজই বাংলায় হয় না। যদি উভয় পক্ষ ইংরেজি জানেন তবে কথোপকথন ইংরেজিতেই হয়, কখন 16 আনা কখন 12 আনা ইংরেজি। কথোপকথন যা হোক, পত্র লেখা কখনো বাংলায় হয় না।
আমরা কখনো দেখিনি যে যেখানে উভয় পক্ষ ইংরেজির কিছু জানেন সেখানে বাংলায় পত্র লেখা হয়েছে। বঙ্কিম যখন লিখছেন তখন কিন্তু সরকারি ভাষা কিন্তু ইংরেজি, ব্রিটিশ আমলের কথা লিখছেন। মধ্যযুগ আমরা পার করে এসেছি, ফার্সির যে জগৎ, আরবি ফার্সি জগৎ কিন্তু আমরা পার করে এসেছি। বঙ্কিম লিখছেন আধুনিক যুগের কথা। বঙ্কিম বলছেন যে আমাদের এমনও ভরসা আছে যে অগণে দুর্গোৎসবের মন্ত্রাদি ইংরেজিতে পাঠ করা হবে। এতে কিছুই বিস্ময়ের বিষয় নেই। ইংরেজি একে রাজভাষা, অর্থ উপার্জনের ভাষা, তাতে আবার বহু বিদ্যার আধার। এখন আমাদের জ্ঞান উপার্জনের একমাত্র সোপান এবং বাঙালিরা আশয় সব অনুসরণ করে দ্বিতীয় মাতৃভাষার স্থলভুক্ত করেছেন। বিশেষ ইংরেজিতে না বললে ইংরেজ বোঝে না, ইংরেজ না বুঝলে ইংরেজের কাছে মান মর্যাদা হয় না, ইংরেজের কাছে মান মর্যাদা না থাকলে কোথাও থাকে না, অথবা থাকা না থাকা সমান। ইংরেজ না যা শুনলো সে অরণ্যের রোদন, ইংরেজরা দেখলো তাতে বর্ষে কি। বঙ্কিমের মতো একজন মানুষ তিনি বাঙালিদের সেকালের বাংলা ভাষার প্রতি বাঙালিদের যে ক্যারেক্টার সেটা এখানে বঙ্কিম উল্লেখ করেছেন। ঔপনিবেশিক আমলে শাসন কার্য পরিচালনার অজুহাতে আমরা দেখি বারবার বাংলাকে খণ্ডিত করা হয়েছে। 1947 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক শাসনের অবসানের পরও বাংলা মুক্ত কিংবা স্বাধীন হয়নি, বরং ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মের মাধ্যমে বাংলাকে নতুন করে খণ্ডিত করা হয়। বাংলার একটি অংশ পূর্ব পাকিস্তান নামে পশ্চিম পাকিস্তানের সঙ্গে রাজনৈতিকভাবে রাখা হয়, আর দেশ হিসেবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের একত্রে নামকরণ হয় পাকিস্তান। অন্য অংশ পশ্চিমবঙ্গকে ভারতের সাথে জুড়ে দেওয়া হয়। এখানে ভারতবর্ষে সেকালে আমরা দেখি যে 16টি যে ভাষা, তাদের যে ভাষা ছিল ভারতের, এগুলো কিন্তু তাদের রাজ্য ভাষা। তবে ভারতে যেটা রাজভাষা, যেটা সরকারি ভাষা, সেটা কিন্তু পশ্চিমীয় হিন্দি রাজভাষা। আর তাদের আন্তর্জাতিক ভাষাটা কি? আন্তর্জাতিক ভাষা হলো ইংরেজি। তাহলে বাংলা কিন্তু তাদের একটা স্টেটের ভাষা, অর্থাৎ তাদের যে চাকরি বাকরি বা আদার্স পরীক্ষায় তাদের কিন্তু তাহলে পারে বাংলার পাশাপাশি ইংরেজি এবং হিন্দি এগুলো কিন্তু তাদের চর্চা করতে হয়। এটা গেল ওই অংশের বাংলার কথা। আর একটা কিছুটা আকিয়াবের কিছু অংশ আছে বার্মাতে, সেখানেও বাংলা আছে। আর বাংলা কিছু অংশ কেটে গেছে বাংলার ভূমি, সেটা হলো ঝাড়খণ্ডে। মোটামুটি আমরা বাংলার সিচুয়েশনটা দেখছি সেকাল থেকে। এখন পাকিস্তান রাষ্ট্রের যখন এখন জন্ম হয়, তখন উর্দুর সাথে বাংলাকেও, আর এদিকে পাকিস্তান রাষ্ট্রের ভূখণ্ডগত ও ভাষাগত অবস্থান কিন্তু ভিন্ন ধরনের ছিল, এটা আপনারা সবাই জানেন। উর্দুর সাথে বাংলাকেও রাষ্ট্রীয় ভাষা মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য পূর্ব পাকিস্তানের সচেতন বাঙালিরা ঐক্যবদ্ধ হয়। 1948 খ্রিস্টাব্দে পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বিতর্কের সূত্রপাত হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকদের রক্ষণশীল ঔপনিবেশিক অবস্থানের সাথে এক শ্রেণীর উচ্চকৃতি বাঙালিরা যোগ দিয়ে বাংলাকে হিন্দুদের ভাষা আর উর্দুকে মুসলমানের ভাষা বলে প্রচার চালায়। অবশ্য পূর্ব পাকিস্তানের বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য সব বাধা অতিক্রম করে সুদৃঢ় প্রত্যয়ব্যতের ফলে মহান ভাষা আন্দোলনের জন্ম হয়। আপনারা জানেন এই ভাষা আন্দোলনের জন্ম, এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো পড়ে নিতে পারবেন তো? স্যার পারবো, আমরা পড়ে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা
কিভাবে হলো এটা কি আপনারা জানেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে হলো পড়েছেন এর আগে? কোনো কথা নেই। আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি না, যেটা জাতিসংঘ ঘোষিত আর কি, এটা কিভাবে হলো এটা তো আপনারা জানেন নাকি? এই হোসেন, আল হোসেন আহমেদ, স্যার বিস্তারিত জানি না, একটু বলে দেন স্যার। স্যার আমি স্যার ওয়াইফাই সমস্যা ছিল, মাত্র ওয়াইফাই আসছে স্যার, এই সমস্যা এই জন্য। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। শহীদ জব্বার বরকত এই 21শে ফেব্রুয়ারি আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলি, সেটা পড়ে নিতে হবে, আপনার ওটা পড়ে নিন, আমি তো আগাই, আরো তো অনেক ক্লাস নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন এই তামিম তাম্মি আক্তার, আপনি একটু মিউট করেন। এখন ভাষা আন্দোলনের সূত্র ধরেই কিন্তু 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর বাংলাদেশ নামে পৃথিবীর মানচিত্রে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। বাংলাদেশের একক ভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রে বাংলা ভাষার মর্যাদা প্রধান। অর্থাৎ আমরা দেখছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে কোন কালেই বাংলা কিন্তু ওইভাবে রাষ্ট্রভাষা ছিল না। এই হচ্ছে মূল কথা। কোন কালেই না, সেটা রাজ্য ভাষা হতে পারে, কোনটা স্টেট ভাষা হতে পারে, কিন্তু একটি দেশের যে রাষ্ট্রভাষা সেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু প্রথম বাংলা ভাষা রাষ্ট্রভাষা হলো। এখন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের অবদান অবিস্মরণীয়। এই 21শে ফেব্রুয়ারি এখন কেবল বাঙালির শহীদ দিবস নয়, তা সমগ্র পৃথিবীর ভাষাভাষীদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে খ্যাত। এর কারণটা কি? এর কিন্তু কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে আপনারা জানেন পৃথিবীতে কয়েকটা ভাষা কিন্তু ডমিনেট করে। আপনারা দেখেন ইংরেজি ভাষার অবস্থা। ইংরেজি ভাষাটা কি এখন আকাশ সংস্কৃতির যুগে প্রতিদিন অসংখ্য ভাষা কিন্তু ইন ডেঞ্জারের মধ্যে পড়েছে, বিপন্ন হয়ে যাচ্ছে ভাষা। আর ভাষার সাথে কি হারিয়ে যায়? সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। দেখা গেছে যে পৃথিবীতে বর্তমানে প্রায় ৬,৭০০ ভাষাভাষীর মধ্যে ভাষার মধ্যে 60% উপরের ভাষা কিন্তু মাত্র 24% লোক কথা বলে। তার ভেতরেও আরো অনেক ক্ষুদ্র ভাষা আছে। আর অল্প সংখ্যক ভাষা কিন্তু পুরো জনগণ কথা বলে বা বলতে চায় নিজ ভাষাকে অতিক্রম করে। আর তারা মনে করে যে ভাষার সাথে কি জড়িত? চাকরি বাকরি, লেখাপড়া, অর্থ, তাই না, উন্নত জীবন জড়িত হয়ে গেছে। কিন্তু এই কারণে মানুষ নিজের ভাষাটাকে পাশে রেখে যে ভাষায় উন্নত জীবন পাওয়া যায় ঠিক সেই ভাষার প্রতি কিন্তু মানুষ, এই হোসেন আপনি মিউট করেন, সেই ভাষার প্রতি কিন্তু মানুষ আগাচ্ছে। এইটাই হলো আন্তর্জাতিক মাতৃভাষার মূল কথা। এখন তারা কিভাবে করলো? স্মরণীয় কানাডার বহুভাষিক ও বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর উদ্যোগে 1988 খ্রিস্টাব্দের 29শে মার্চ জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব করে একটি চিঠি প্রেরণ করা হয়। এই চিঠিতে স্বাক্ষর করেছিলেন রফিকুল ইসলাম ও আব্দুল সামাদ, বাঙালি ও মূল উদ্যোক্তা এই দুইজন। অ্যালবার্ট ভিনজন ও কারমেন ক্রিস্টোবাল
ইনি হলো ফিলিপিনো। জ্যাকসন মেরিন ও সুসান হাজিস ইংরেজি, কেলভিন চাও ক্যান্টনিজ, নাজরিন ইসলাম কাচি, রেনাটে মার্টেন্স জার্মান এবং করুণা যোশী হিন্দি। এরা মিলে কিন্তু তারা এই প্রস্তাবটা করেছিল। তারা যা চিঠি পাঠিয়েছিল তার ভিতরে অল্প কয়েকটা লাইন হলো, দি Bengalis have played a very important role in protecting their mother language from serious crises related to its existence. In today world, there are many nations and or communities still facing serious crisis and threat against their mother languages. এই হচ্ছে মূল কথা, যে অর্থাৎ মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে এবং তার অস্তিত্বের জন্য বাঙালিরা গভীর দুঃসময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের পৃথিবীতে অনেক দেশ এবং জাতি বা সম্প্রদায় তাদের মাতৃভাষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র উপলব্ধি করছে। অর্থাৎ বাংলা ভাষার যেরকম বিপন্ন করার একটা প্রক্রিয়া চলেছিল, বর্তমানেও বহু দেশ বা বহু ভাষার উপরে এই প্রক্রিয়া চলছে। এটা হলো তারা লিখলো জাতিসংঘের কাছে। এবং চিঠি পাওয়ার পর নিউ ইয়র্কের জাতিসংঘ মহাসচিবের সদর দপ্তর থেকে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, বিষয়টির জন্য প্যারিসে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করতে হবে। রফিকুল ইসলাম সম্ভবত প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এই বিষয়ে প্রথমে ফোন করেছিলেন। 1999 খ্রিস্টাব্দের 3 মার্চে লেখা ইউনেস্কো সদর দপ্তরের ভাষা বিভাগের আন্না মারিয়া মেজলোক একটি চিঠিতে রফিকুল ইসলামকে তার টেলিফোনের বরাদ্দে লিখেছিলেন, রিগার্ডিং ইউর রিকোয়েস্ট টু ডিক্লেয়ার the 21st February as International Mother Language Day, the idea is indeed very interesting. অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য আপনার অনুরোধ সত্যিই চমৎকার। এরপর 8 এপ্রিল 1999 খ্রিস্টাব্দে আন্না মারিয়া রফিকুল ইসলামকে লিখেছিলেন, of course, as I also mentioned to you, the eventual adoption of the document depends on the interest of the board members. অর্থাৎ বিষয়টি ব্যক্তিগতভাবে উপস্থাপনের কোনো সুযোগ নেই। ইউনেস্কোর পরিচালনা পরিষদের কোন সদস্য রাষ্ট্রের মাধ্যমে উত্থাপিত হতে হবে। পরবর্তী পর্যায়ে রফিকুল ইসলাম বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে বাংলাদেশ ন্যাশনাল কমিশন অফ ইউনেস্কো বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনায় নেয় এবং 17 লাইনের প্রস্তাব ও যৌক্তিকতার স্থগিতটি ফ্যাক্স মারফত 9 সেপ্টেম্বর 1999 খ্রিস্টাব্দে প্যারিসে পৌঁছে যায়। প্রস্তাবের শেষ লাইনে লেখা হয়, বাংলাদেশ proposes that 21st February be proclaimed International Mother Language Day throughout the world, commemorate the martyrs who sacrificed their lives on this very date in 1952. অর্থাৎ 1952 খ্রিস্টাব্দে মাতৃভাষা রক্ষার্থে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতিতে বাংলাদেশ প্রস্তাব করছে যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হোক। মহান ভাষা আন্দোলনের 47 বছর পর 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার 30তম প্যারিস সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রস্তাবটি গৃহীত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংক্রান্ত প্রস্তাবনার অংশ বিশেষ ছিল recognizing the unprecedented sacrifice made by Bangladesh for the cause of mother language on 21st February
1952. Nothing that this idea has not yet been adopted at the international level proposes that 21st February International Mother Language Day throughout the world to commemorate the martyrs who sacrificed their lives on this very date 1952 অর্থাৎ 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার জন্য বাংলাদেশের অভূতপূর্ব ত্যাগের কথা স্মরণ করা হয় যেহেতু এখন পর্যন্ত এই আত্মত্যাগ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেনি সেই কারণে 1952 খ্রিস্টাব্দের শহীদদের স্মৃতিতে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এই হচ্ছে আমাদের ভাষা আন্দোলন, সংক্ষিপ্ত ভাবে ভাষা আন্দোলনের কথা, বাংলা ভাষা রক্ষার জন্য আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে হলো সেই বিষয়টা। কারণ কোনো কিছু বুঝতে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এ পর্যন্ত কোন প্রশ্ন আছে কারোর? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন স্যার, অনুমতি দিলে একটা কথা বলতাম স্যার। বেয়াদবি নিয়েন না স্যার। স্যার আমি আজকের ইয়েটা একটু দেরিতে জয়েন করছি স্যার। আমি টাইটেলটা মানে আজকের ক্লাসে শিরোনামটা ধরতে পারিনি স্যার। ক্লাসে কি আমরা কোন শিরোনাম বলেছিলাম? মানে আজকের ক্লাসের ওই যে মানে ওই যে এরা আমরা 81 থেকে বোধ করে আজকে ক্লাস করছি, রাইট? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর এটা তো আর প্রশ্ন হলো না, মানে যে আমি যা পড়ালাম এতক্ষণ বুঝতে কোনো অসুবিধা থাকলে বা না স্যার, বুঝতে কোনো অসুবিধা হয়নি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি আগাবো। আর কারোর কোনো কথা আছে কিনা? প্রশ্ন আছে কারোর কোনো? না স্যার, না, আপনি আগাতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব যে ছোট করে আমরা দেখব যে লিপির উদ্ভবটা কিভাবে হলো। শুধু বাংলা লিপি না, বাংলা লিপি প্রয়োজনে আপনাদের একটা ছোট করে একটা ক্লাস নিয়ে নেব। লিপি যে পৃথিবীতে যে লিপিগুলো আসলো সেটা কিভাবে আসলো। তো এটা হলো কি যে আমরা লিপিটা কি, ভাষার একটা দেহ আছে না? ভাষার দেহেতে কি কি আছে আপনারা একদিন ক্লাসে বলেছেন, বলেন তো কেউ? এই ভীষ্মদেব, ভাষার দেহেতে ওটা আমি জিজ্ঞাসা করছি। ভীষ্ম বলো তো দেখি, যে বাবা যে ভাষার দেহ আছে না, কি কি আছে সেখানে? আমি তো ক্লাসে ছিলাম না স্যার। হ্যাঁ, ক্লাস থাকা লাগে না স্যার, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। গ্রামে বাসায় বাচ্চারা আছে না? জি জি। এই বাচ্চাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। গুড। স্যার আমি তো বললাম তো। একটা মেয়েও বলেছে, শুনেও তো বলা যায়। স্যার আমি রবিদানি রায় বলছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা সব পণ্ডিত ব্যক্তি। ধ্বনি, রূপ, শব্দ, বাক্য। গুড। অর্থাৎ এইগুলো হচ্ছে ভাষার দেহ। এখন অবয়ব, ভাষার যেটা অবয়ব থাকে তাই। আমরা যে কথাগুলো বলছি, কথা তো আমরা মাধ্যমটা কি? আমি যে কথা বলছি বা আপনারা যে কথা বলছেন, আমরা অনলাইনে যুক্ত হয়েছি সত্য, কিন্তু আমার কথাটা আপনার কাছে যাচ্ছে কিভাবে? নিশ্চয়ই একটা মাধ্যম। প্রথম মাধ্যম কি? বাতাস তো নয়, তাই না? তরঙ্গ। এই তরঙ্গের মাধ্যমে তো আপনাদের কাছে যাচ্ছে, যদিও প্রযুক্তির সাহায্য আমরা নেই। এটা তো কথা বললে শব্দ হারিয়ে যায়, তাই না? মানে আপনি কি আর যে কথা একবার বলেছেন ওটা ধরে আনতে পারবেন?
অথবা একই রকম কথা আপনি বলতে পারবেন? পারবেন না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে একই কথা বারবার একই রকম বলতে পারে। এটা হচ্ছে সৃষ্টির অপরূপ খেলা, যে এখানে একই কথা একই ব্যক্তি বলবে, হুবহু হয় না। আপনি একটা চিন্তা করলেন, একটা কবিতা লিখবেন, একটা গল্প লিখবেন, আপনার স্মৃতি লিখবেন, আপনার মনে হচ্ছে যেটা আমার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার দরকার। আজকে আমরা যে সভ্য হয়েছে, কেন সভ্য হওয়ার মূল হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা, কতকাল আগের পূর্বপুরুষ আমরা তো জানি না, তারা আমাদের জন্য সবকিছু রেখে দিয়েছে। আমরা খুব সৌভাগ্যবান, তাই না? আমরা সৌভাগ্যবান না? আমাদের পূর্ব এক সময় তো বনে বাজারে ছিল এরা, তাই না? পশু শিকার করে খেত, তাই তো? শীত, সাপ, বাঘ সবার সাথে যুদ্ধ করেছে। কিন্তু আমরা তো সৌভাগ্যবান, অর্থাৎ আমাদের পূর্বের জেনারেশন, তারা কিন্তু আমাদের জন্য রেখে গেছে। এই যে রেখে যাওয়া, এই রেখে যাওয়ার জন্যই ভাষা প্রয়োজন। আর এই ভাষাটা যে পাত্রে রাখা হয়, যার মধ্যে সংরক্ষণ করা হয়, সেটা কিসের মধ্যে সংরক্ষণ করা হয়? লিপি দ্বারা সংরক্ষণ করা হয়। লিপি, লিপি হচ্ছে আপনার কথাকে ধরে রাখার জন্য, আপনার মুখের ভাষাকে ধরে রাখার জন্য, এটাকেই বলে হচ্ছে লিপি। এখন তাহলে আমরা দেখব যে লিপিটা কিভাবে হলো, অর্থাৎ বাকযন্ত্র সৃষ্ট অর্থবহ ধ্বনিকে ভাষা বলা হয়। আমরা যদি বলি অর্থবহ ধ্বনিকে ধরে রাখার জন্য যে সংকেত, সিম্বল আশ্রয় নেওয়া হয়, তার নাম হচ্ছে লিপি। তার লিপি কি? এক কথায় উত্তর, যে অর্থবহ ধ্বনিকে ধরে রাখার জন্য যে সংকেতের আশ্রয় নেওয়া হয়, তাই হচ্ছে লিপি। লিপি ছাড়া কোনো ভাষা কিন্তু কল্পনা করা যায় না। লিপির মাধ্যমে ভাষাকে প্রকাশ করতে পারলে ভাষার স্থায়িত্ব নিশ্চিত হয়। মানুষ তার মনের ভাব স্থায়ী রূপে ধরে রাখার জন্য যুগে যুগে দেশে দেশে লিখন পদ্ধতির প্রচলন করেছে। এটাই লিপি সৃষ্টির মূল কারণ। অর্থাৎ লিপি কিভাবে সৃষ্টি হলো? যে মানুষ তার মনের কথাকে ধরে রাখার জন্য অনেক কষ্ট করে লিপি সৃষ্টি করেছেন। বাংলা লিপির উদ্ভবের ক্ষেত্রে প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্য লক্ষ্য করা যায়। আমরা যদি দেখি যে খ্রিস্টীয় ৪র্থ শতকের মধ্যভাগ পর্যন্ত সমস্ত ভারতবর্ষের লিপি সংজ্ঞা যদি আমরা বলি, সেটা হলো ব্রাহ্মী দেখা যেতে পারে। আপনারা জানেন মহামতি অশোক, তিনি কিন্তু এই লিপি সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, খ্রিস্টীয় ৪র্থ শতকের মধ্যভাগ পর্যন্ত এই ব্রাহ্মী, কাইন্ডলি নাম আরেকবার রিপিট করেন স্যার। কোনটা? মহামতি অশোক, তিনি কিন্তু প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। হয়তো বইটি এখানে নাই, এই জন্য তো পয়েন্টস গুলো লিখে রাখা। আমরা যদি দেখি যে পরবর্তীকালে লিখন প্রবাহ দুই শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে উত্তরীয়, আর একটা হচ্ছে দক্ষিণ। উত্তরী শাখায় আমরা দেখি গুপ্ত, কুটিল, নাগরী, সারদা ও বাংলা লিপির বিকাশ ঘটেছে। অন্যদিকে দক্ষিণী শাখায় তামিল, কলিঙ্গ, গ্রন্থ, বটলোত্ত, পশ্চিমী, মধ্য তেলুগু, কন্নড়ি, নন্দী নাগরী লিপির বিকাশ ঘটেছে। লিপি কিরকম হতে পারে? লিপি নানা ধরনের হতে পারে। বাহারি তন্ত্রে 5 প্রকার লিপির কথা বলা আছে। সেখানে কি কি লিপির কথা বলা আছে? একটা হচ্ছে মুদ্রা লিপি, শিল্পলিপি, লিখনী সম্ভবা লিপি, গুটিকা লিপি, আর 5 নম্বর ঘূর্ণাক্ষর লিপি। মুদ্রা লিপি কাকে বলে? মুদ্রা লিপি হলো আংটি, টাকা প্রভৃতির ছাপ। আপনারা জানেন যে আমরা অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তির নাম জানি,
যারা নিরক্ষর ছিলেন নিজের নামও সই করতে পারতেন না, তা তারা কি করত? তারা একটা বিশেষ আংটি ব্যবহার করত। সেই আংটিতে একটা চিহ্ন থাকতো, এই চিহ্নওয়ালা আংটি আর কেউ পড়তে পারতো না। এই আংটি দিয়েই ছাপ দিত, তাহলে পরে কোন চুক্তি স্বাক্ষর হয়ে গেল। এইটাই বলা হয়েছে যে আংটি, টাকা প্রভৃতির ছাপ বর্তমান কালে পরিচিত ছাপার অক্ষর, যা আপনারা বইতে দেখেন না, এটাও কিন্তু মুদ্রালিপি। ওই যে বলে না মুদ্রণ, এত সালে মুদ্রণ বলে না, এই হলো অর্থাৎ আমাদের যেটা বইটা, এটাও কিন্তু মুদ্রালিপির মধ্যেই পড়বে। এরপরে যদি আমরা দেখি যে শিল্পলিপি, শিল্পলিপির যে বিভিন্ন চিত্রকার্য যেগুলো আছে সেগুলো, লিখনী সম্ভব লিপি আমরা কলম দিয়ে যা লিখি, খাতায় লিখি না, সেগুলো পাণ্ডুলিপি রচনা করি, এটাই। আর গন্ডিকা লিপি তন্ডলাদের গোড়া দিয়ে লেখা হয়, অর্থাৎ আলপনা, আপনারা বিভিন্ন চমৎকার চমৎকার আলপনা অঙ্কন করেন না, এইটাকেই বলে হলো গন্ডিকা লিপি বলে, আলপনা। আর ঘূর্ণাক্ষর লিপি বিভিন্ন আগে গ্রামে যারা থাকতেন, আপনারা হয়তো জানবেন না, আগেকার দিনে আমরাও দেখতাম যে কাঠে বা বাঁশে ঘুণ পোকা, এক ধরনের পোকা আছে, তারা যদি ঘুণ পোকা খেয়ে যায় তাহলে পরে বিভিন্ন রেখা মতো টানা হয়, কোনটা অক্ষরের মতো দেখা যায়, এটাকেই বলে হচ্ছে ঘূর্ণাক্ষর লিপি। এখন আমাদের কথা কিন্তু লিপির প্রকার নিয়ে না, আমরা দেখবো বাংলা লিপির উৎপত্তি অল্প কথা। লিপির প্রকার যাই হোক না কেন, মুখের কথা, মনের ভাব যাতে স্থানকালের গণ্ডি পার হয়ে স্থায়ী রূপ পায়, সে চেষ্টা মানুষ বহু সহস্রাব্দ ধরে করে এসেছে। তার ফলে সভ্য সমাজে লিপির উৎপত্তি। বর্তমান কালে আমরা দেখি লিখনী সম্ভব লিপি, লিখনী সম্ভব লিপি এবং মুদ্রা লিপির ব্যাপক। মুদ্রা লিপি বইটাই আমরা যেটা পড়ি, আর আমাদের তো লিখতেই হয়, সেই জন্য এই দুটো লিপির অবস্থাটা প্রচলন সব থেকে বেশি। ভাষা মানব মনের বিশেষ গৌরব। আধুনিক জগতে জাতীয় সভ্যতা অর্থে ধর্ম নয়, কৌলিক উৎপন্ন নয়, গণমণ্ডলী নয়, জাতীয় সভ্যতা অর্থে মুখ্যত ভাষা। ভাষাকে স্থায়ী রূপে ধরে রাখার জন্য লিপিধৃত করা হয়। দশম শতাব্দীর আমরা দেখি যেটা দশম শতাব্দীতে বিশেষ করে শেষ ভাগে মূল বাংলা বর্ণমালার উদ্ভব দেখতে পাওয়া যায়। কম্বোজের রাজা নয়পাল দেবের ইর্দার দানপত্রে এবং প্রথম মহিপালের বানগড়ের দানপত্রে সর্বপ্রথম বাংলা বর্ণমালা দেখতে পাওয়া যায়। বানগড়ের দানপত্রে আধুনিক বর্ণমালার পরিপূর্ণ আকার, এই যে অ, উ, ক, খ, এই বর্ণগুলো দেখতে পাওয়া যায়। যে ভাষার লিপি থাকে সেই ভাষাটা কিন্তু ব্যাকরণ রচনা করা, তারপরে গ্রন্থ রচনা করা, শব্দ সংখ্যা বাড়ানো, তারপরে বাংলার যে বানান, লিপির বানান পদ্ধতি, এগুলো কিন্তু সহজ হয়ে যায়। এই পর্যন্ত বুঝেছেন? আমরা কিন্তু লিপির ক্লাস দিচ্ছি না, শুধুমাত্র বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে সেই জন্য যতটুকু আসে। এই পর্যন্ত সবাই বুঝেছেন? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্লাস থেকেই পড়া শেষ করে যেতে হবে আপনাদের, এটা যেন মনে থাকে। কোনো প্রশ্ন আছে কারণ? আসসালামু আলাইকুম স্যার, আমি আল হোসেন বলছিলাম। হোসেন, হ্যাঁ বলেন। স্যার আমার তো আজকে প্রবলেম হয়ে গেছে, এই ওয়াইফাই সমস্যা ছিল স্যার। প্রবেশ করেছি আমি 9:31, আবার 40-এ কারেন্ট চলে গেছিল। এখন স্যার আজকে ক্লাসটা স্যার আমার অনেক মিস হয়ে গেছে। হোসেন, ওই যে আপনি যেটা করবেন, জি স্যার, আপনারা ক্লাস
কখনো মিস হয়, হতেই পারে, কারেন্টের ঝামেলা বিভিন্ন জায়গায় কারেন্টের থাকে। কারণে যে আরেকবার ওয়াইফাই আমি বলি ঢাকা শহরে যেটা অদ্ভুত ব্যাপার, আমরা এখন আসলে বাবা সত্যি কথা বলতে কি আমরা যাই বলি না কেন, বিদ্যুতের প্রবলেম, গ্যাসের প্রবলেম, এগুলো আমাদের আছে দেশে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ওই জি, স্যার। আপনারা পড়বেন, বাসায় পড়বেন, কত পর্যন্ত ক্লাস হলো আপনাদের ফ্রেন্ডরা বলে দেবে। আর জি। পড়ার পরে যেগুলো বুঝবেন না ওইগুলো নোট করবেন যে এইটুকুন আমি বুঝিনি, আমি এই ক্লাসে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে পরে আমরা এখন দেখব, এটা দেখলাম যে লিপির উৎপত্তি, বাংলা লিপির উৎপত্তি খুব অল্প কথাই, যেটুকুন না বললেই না সেটুকুন বললাম। এখন আমরা দেখব বাংলা ভাষার ব্যাকরণ রচনা এবং বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থটা কোনটা, কারা রচনা করলো, সেটা একটু আমরা দেখতে চাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে প্রথম আকার অ ও কখর একটা পত্রের নাম বলছিলেন, আমি লিখতে পারিনি। বইটি তো আছে, ওই যে কম্বোজের রাজা, আপনার কাছে বইটা নাই? না স্যার। তো বইটা তো না পড়লে আপনারা পারবেন না, আপনারা এই বইটা তো অ্যাভেলেবেল, বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি, এই বইটা আপনারা গ্রুপে দিচ্ছেন না? এই যে যারা এই যে ইয়ে আছে কি যেন বলে, আমাদের এখানে 3 জন শেয়ার আছে। কাইন্ডলি স্যার, আমাদের গ্রুপে অ্যাড করা হয়নি, আমি 2 দিন ড্রিঙ্ক করেছিলাম। এই একে গ্রুপে অ্যাড করে নেন এখনই। এই কয়জন আছে এখানে উপস্থিত? আচ্ছা শেয়ার স্যার, করেন। আসসালামু আলাইকুম স্যার, আমাকে গ্রুপে অ্যাড করা হয়নি স্যার। স্যার আমাকেও অ্যাড করা হয়নি। ওই যে অ্যাড করা হয়নি কেন? আচ্ছা ওই যে আমাদের শেয়ার কে আছে এখানে? প্রথম বলতে স্যার আমাকে অ্যাড করেনি স্যার। আচ্ছা অ্যাড করে নেবে। এই ওই যে গ্রুপে অ্যাড করে নেই কেন এদেরকে? আমাকেও অ্যাড করা হয়নি স্যার গ্রুপে। আচ্ছা শেয়ার কে আছে ক্লাসে? স্যার আসছি স্যার। আচ্ছা স্যার অ্যাড করে দিব স্যার। এগুলো তো স্যার অনেকজন রিকোয়েস্ট করে স্যার, অনেকে তো পায় না এটার বিষয়ে। আচ্ছা যে সোহেল আছে, সোহেল আছে, সোহেল আপনি ওই এদেরকে অ্যাড করে নিন গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আর যে গ্রুপে যে ওই যে বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি, এই বইটা তো আপনাদের লাগবে, এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। এটা আপনারা দূর দূরান্তে একটা ইসেই পাবেন, কি যেন বলে, ওই যে আপনাদের রকমারিতেই পাবেন, অর্ডার দিলে ঘরে বসে পাবেন। কোন লেখকের এটা? এটা ওই যে জাহাঙ্গীর আলম জাহিদ নামে এক ভদ্রলোক লিখেছে। যে এইটা সংগ্রহ করে নেবেন, অন্বেষা প্রকাশনের বই, এটা রকমারিতে আপনারা পাবেন, রকমারিতে অর্ডার দিলে আপনার বাসায় পৌঁছে যাবে, কোথাও যাওয়া লাগবে না। বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি, এই বইটা না হলে তো আপনারা পড়তে পারবেন না, আর এই বইটা লাগবে, সবারই আপনাদের লাগবে। তাহলে পরে আমাদের একটা দিন আমি বলি আপনাদেরকে, যদি দেখা গেল কি যে যদি আমাদের ক্লাস মিস হয়, অন্য ক্লাস কাদের আছে, শুক্রবারে কাদের সাথে ক্লাস আছে আপনাদের? রাতে নাই স্যার। ক্লাস নেই স্যার। শুক্রবারে কারোর সাথে নেই না? শুক্রবার 10টায় আছে স্যার, কিন্তু রাতে নেই। আচ্ছা রাত্রে, তাহলে পরে শুক্রবারে আমার সাথে যদি কোনো ক্লাস আপনাদের মিস হয়, সেক্ষেত্রে বা আপনি যদি বাড়তি ক্লাস নিন, সেক্ষেত্রে আমরা শুক্রবার 9টা থেকে সেম টাইমে আমরা নিব, এতে অসুবিধা নেই তো কারোর? না স্যার, আমাদের স্যার আমাদের বৃহস্পতিবারে কোনো ক্লাস নেই। না না, বৃহস্পতিবারে ক্লাস, রবিবারে আমার তো হাফ ক্লাস আছে। স্যার আপনি শুক্রবারে নিতে পারেন, সমস্যা নাই। জি স্যার, আপনার সুবিধা মতো নিলেই হবে স্যার। আমাদের শনিবারে স্যার, শনিবারেও নাই। আমি বলি আপনাদেরকে বলি, নিজেদের মধ্যে কথা বলে নিলে সুবিধা হয়। সেটা হলো কি, আমি হঠাৎ করে লিংক দিলাম, তখন আপনারা কেউ অ্যাড হলেন না, তাহলে তো কেমন হলো না? তো সেই জন্য আমরা বাড়তি একটা দিন, তাহলে আমরা এখন শুক্রবারে যাব না। আচ্ছা কামিং যে
সপ্তাহ কোনো ক্লাস হবে না, এটা হলো শীতকালীন ছুটি, এর পরের সপ্তাহে ক্লাস হবে। স্যার আমরা জানি, শুনেছি। শুনেছেন তো? ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আপনারা সবগুলো ক্লাস করবেন সবার সাথেই, আর আপনাদের উপস্থিতি খুবই হার কম, এরা কিন্তু সবাই বিপদে পড়বে। শুভরাত্রি সবার জন্য।